আচ্ছা, আজকে আমরা পড়ব আমাদের প্রতিদিনের জীবনে, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব। পিএইচ পিএইচ কতটার ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। তাই পাওয়ার অফ হাইড্রোজেন এর গুরুত্ব কতটা এটা আমরা দেখব। এই দাঁতের ছবিটা দেওয়া হয়েছে, তার অনেক কারণ আছে, কারণ এর সঙ্গে পিএইচ এর একটা কানেকশন আছে। আমরা সেটা বুঝবো যে দাঁত এরকম ক্ষয়ে যায় কেন, আর কি করলে আমাদের এই দাঁতের ক্ষয়টা রোধ করা যায়, এটা আমরা বুঝবো আজকে। তো তার আগে বুঝতে গেলে আমাদের পিএইচ কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। এটা আছে কোথায়, কোথা থেকে পড়াচ্ছি? ক্লাস 9-এর একটা ছোট্ট পরে টপিকটা আছে, সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং ক্ষারক। সেইখানে এখানে পিএইচ এর গুরুত্ব বোঝানো হয়েছে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের যে বিজ্ঞানের যে বইগুলো আছে সেখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো ছাত্ররা শুধু মুখস্থ করে যায়, সেটা তারা নিজেদের লাইফে কাজে লাগায় না। তো আমরা সেই রকম কিছু টপিক 5 থেকে 10 পর্যন্ত যেগুলো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, সেই টপিকগুলো তুলে আমরা আলোচনা করব যে এই টপিকটা এখানে কি জন্য দেওয়া আছে এবং এটা আমাদের সামাজিক জীবনে কোথায় কোথায় কাজে লাগতে পারে। এই পিএইচ যেটা আছে এটা কিন্তু ছেলেরা মুখস্থ করে, তারা কিন্তু জীবনে কাজে লাগায় না, তারা বুঝতেও চায় না। তো চলুন আমরা জিনিসটা বুঝি। তাহলে পিএইচ কথাটা পুরো মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন যে আয়ন তার ঘনত্ব কতটা আছে। একটু পিএইচটা বুঝি, তারপর আমরা দাঁতের এখানে আসবো। এটা হচ্ছে পিএইচ স্কেল। সাধারণ জল যেটা, তার পিএইচ হচ্ছে 7, ঠিক আছে? অর্থাৎ প্রতি লিটারে 10⁻⁻7 মোল পার লিটার করে H+ আয়ন থাকে জলের মধ্যে। সাধারণ জলে, অর্থাৎ যার মধ্যে অ্যাসিড নাই বা ক্ষার নাই, কিছু নাই, তার মধ্যে 10⁻⁷ মোল প্রতি লিটারে হাইড্রোজেন আয়ন থাকে, ঠিক আছে? এবারে হাইড্রোজেনের আয়নের যদি H+ আয়ন এর গাঢ়ত্ব যদি বেড়ে যায়, তাহলে এই যে 10⁻⁻7 মোলটা আছে, এইটা 10⁻⁻6 হবে, 10⁻⁻5 হবে, 10⁻⁻4 হবে। এগুলো কিন্তু বাড়ছে। ওপরে 6, 5, 4 এটা দেখলে হবে না, -6 থেকে -5 বড়। তার মানে কি H+ বাড়ছে, মানে এই গাঢ়ত্বটা আস্তে আস্তে বাড়ছে। বাড়ে কখন? H+ আয়নের ঘনত্ব বাড়বে যদি জলের মধ্যে অ্যাসিড বাড়ে, যদি অ্যাসিড বাড়ে, ঠিক আছে? এবার পিএইচ স্কেলটা কি? এই 10⁻⁷, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে পিএইচ। অর্থাৎ মাইনাসটাকে বাদ দেবো, শুধু 7। তাহলে নর্মাল জলের যে পিএইচ সেটা হচ্ছে 7, বোঝা গেল? এই জলটার পিএইচ কত? এই জলটার পিএইচ হচ্ছে 6, মাথায় যেটা আছে, ঠিক আছে? তার মানে যদি পিএইচ 6 হয়, 5 হয়, 4 হয়, তার মানে কি অ্যাসিডের গাঢ়ত্ব বাড়ছে, সেই জলে অ্যাসিডের মাত্রা বাড়ছে। 7 হচ্ছে প্রশম, নর্মাল ওয়াটার, কিন্তু 7 থেকে যখন কমবে পিএইচ এর মান 6, 5, 4, 3, 2, 1 হবে, তখন তার মানে হচ্ছে জলের মধ্যে অ্যাসিডের মাত্রা বাড়ছে। ঠিক একইভাবে যদি OH এর ঘনত্ব বাড়ে, OH-, OH এর ঘনত্ব বাড়লে H+ এর ঘনত্ব কমে যায়। OH এর তখন কি হয়, H+ এর এই যে ঘনত্ব যেরকম দেখছিলাম, সেটা 10⁻⁻8, এটা কিন্তু কমে গেল, -7 ছিল, -8 হয়ে গেল, বা 10⁻⁹। যখন জলের মধ্যে H+ এর গাঢ়ত্ব 10⁻⁸, 10⁻⁹ এরকম হবে, তার মানে হচ্ছে OH এর যে গাঢ়ত্ব সেটা আস্তে আস্তে বাড়ছে, H+ এর গাঢ়ত্ব কমছে। OH এর গাঢ়ত্ব বাড়া মানেই সেটা হচ্ছে ক্ষার, বোঝা গেল? তাহলে -8, -9 এর মধ্যে ক্ষারকীয় হচ্ছে সেই দ্রবণটা। অর্থাৎ এখানে পিএইচ স্কেল যখনই 8, 9, 10, 11, 12, 13 এরকম হবে, তখন সেই জলের ক্ষারত্বটা বাড়ছে, ক্ষারীয়তা বাড়ছে। আর যখনই দেখবো 6, 7 আর এই 6, 5, 4, 3, 2, 1, তখন সেটা অ্যাসিডের মাত্রা বাড়ছে জলের মধ্যে, ঠিক আছে? এবার চলো একটু দেখা যাক যে কার কেমন গাঢ়ত্ব। যেমন ব্যাটারির অ্যাসিড, তার পিএইচ হচ্ছে 0 মানে সেটা প্রবল অ্যাসিড, মানে তীব্র অ্যাসিড। আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে পাকস্থলী আছে তার মধ্যে যে অ্যাসিড আছে, তার পিএইচ হচ্ছে 1। যত পিএইচ কম হবে তত সেটা অ্যাসিডিক। 7 হচ্ছে নিউট্রাল, 7-এর থেকে পিএইচ যত বাড়বে সেটা হচ্ছে ক্ষারকীয়। যেমন এখানে অ্যামোনিয়াম সলিউশন, এর পিএইচ এর মাত্রা হচ্ছে 11, এর
প্রচন্ড ক্ষারীয়। সোপ, ব্লিচ, ড্রেন ক্লিনার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই জিনিসটা কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের একটা ক্ষারকীয় উপাদান। এটা কোথায় থাকে? এটা আমরা যে অ্যান্টাসিড গুলো খাই সেই অ্যান্টাসিডের মধ্যে থাকে। বুঝতে পারছো? তাহলে আমাদের শরীরে যখন অ্যাসিড হয়, তেল ঝাল মশলা হ্যান ত্যান খেলে আমাদের পেটেতে অ্যাসিড হয়, পেটেতে এমনিতেই হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার উপরে ঝাল মশলা যখন বেশি করে খাবো তখন অ্যাসিডের মাত্রা আরো বাড়বে। অ্যাসিডের মাত্রা বেড়লে মানে পিএইচ কোথায় চলে যায়? এমনিতে গ্যাস্ট্রিক অ্যাসিড পিএইচ হচ্ছে 1, তার থেকেও কমে যায়। তখন সেই অ্যাসিডের মাত্রা কমাতে গেলে কি করতে হবে? আমাদের ক্ষার নিতে হবে। ওই জন্য ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়া সেই জিনিসটাকে নেওয়া হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে হচ্ছে অ্যান্টাসিড, অ্যান্টাসিডের মধ্যে যেটা থাকে সেটা কি করে? আমাদের পাকস্থলীর যে অ্যাসিডিক নেচারটা আছে সেই অ্যাসিডিক নেচারটাকে কমিয়ে দেয়, অম্বল ঢেকুরোটা এটাকে ঠিক করে দেয়। তো বুঝতে পারছো পিএইচ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে একটা বিভিন্ন জিনিসের পিএইচ, সোপের পিএইচ, সাবান আমরা যেটা ব্যবহার করি তার পিএইচ হচ্ছে 12। তার মানে হচ্ছে আমাদের যে সাবান সেটা হচ্ছে একটু ক্ষারীয়। লেমন জুস, লেবুর শরবত, তার লেমন জুস, অ্যাপেল জুস, দেখো তার পিএইচ হচ্ছে 2 অথবা 3, তার মানে কি এগুলো অ্যাসিডিক ইন নেচার, এটা কিন্তু অ্যাসিডের মতন নেচার করবে। এখন দেখি এই পিএইচ এর প্রভাব কি। তার জন্য দাঁত খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করি? সকালবেলায় ব্রাশ করি। সকালবেলায় ব্রাশ করা উচিত নয় বলবো না, অতটা কাজ করে না। কেন বলি? টুথপেস্ট কি করে তাহলে আমরা বুঝতে পারবো। আমরা সারাদিন খাবার খেলাম, রাত্রে খাবার পেলাম, রাত্রে খাবার খাওয়ার পর শুয়ে পড়লাম, 7-8 ঘন্টা আমরা ঘুমিয়ে গেলাম, এই হচ্ছে আমাদের নেচার। রাত্রেবেলায় যখন আমরা খাবার খেলাম সেই খাবারের কণা দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে। আমরা যে খাবারগুলো খাই সেগুলো অ্যাসিডিক ইন নেচার, তারা কি দাঁতের কোণায় আটকে থাকে, দাঁতের কোণায় কোণায় আটকে থাকে। এবং আমাদের মুখের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, তারা ওই খাবারের কণার সঙ্গে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড, প্রধানত ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তাহলে মুখের মধ্যে ল্যাকটিক অ্যাসিডে ভর্তি হয়ে গেল। তোমরা রাত্রেবেলা খাবার পর বা যে কোনো খাবার পর যদি ভালো মতো মুখটাকে পরিষ্কার না করো, কুলুকুচি না করো, দেখবে মুখটাতে একটা কিরকম অদ্ভুত মানে পরিবেশ সৃষ্টি হচ্ছে, নিজেরাই ফিল করতে পারবে। এই ব্যাকটেরিয়া যতক্ষণ থাকবে, ব্যাকটেরিয়া তো থাকবেই, ব্যাকটেরিয়া কি করলে খাবারগুলোকে নষ্ট করবে, আস্তে আস্তে রিয়াক্ট করে সেখান থেকে অ্যাসিড বার করবে। দাঁতের যে উপরকার এনামেলটা আছে, যেটা সাদা রঙের কোটিং বলা হয়, সেই এনামেলটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করার ফলে দাঁত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবারে 7-8 ঘন্টা যে ঘুমিয়েছি সেখানে যে রিয়াকশনটা হয় তার ফলে আমাদের দাঁতের 12টা বেজে যায় যাকে বলে। এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? মুখের যে অ্যাসিডিক নেচার যখন 5.5 এর নিচে নেমে যায় তখন সেই অ্যাসিডিক নেচারে এই ব্যাকটেরিয়াগুলো বেশি তৈরি হয়, এবং যখনই পিএইচটা 5.5 এর নিচে নেমে যাবে তখনই এই এনামেলগুলো সব নষ্ট হবে, অর্থাৎ দাঁতের ক্ষয় শুরু হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যাসিডিক নেচারটাকে কমাতে গেলে আমাকে ক্ষার দিতে হবে। আমরা কি করি? টুথপেস্ট দিয়ে ভালো করে ব্রাশ করি। টুথপেস্ট অ্যাকচুয়ালি কি? ক্ষারীয়, ঠিক আছে, সেখানে তোমার ওই পটাশিয়াম বা ফ্লুরাইড জাতীয় লবণ থাকে বা কোনো ক্ষারকীয় মেটেরিয়াল থাকে, যেগুলো দিয়ে আমরা দাঁতটাকে পরিষ্কার করি। তাহলে কি করে টুথপেস্ট? অ্যাকচুয়ালি আমাদের মুখের মধ্যে যে অম্লত্বটা ভাবটা আসছে, অ্যাসিডিক ভাবটা আসছে, সেইটাকে কমিয়ে প্রশম করে দেয়, পিএইচটাকে 7-এর কাছাকাছি নিয়ে চলে যায়। 7 হচ্ছে ন্যাচারাল, 7-এর কাছাকাছি নিয়ে চলে যায়। তা টুথপেস্ট এই কাজটা করে। কেউ যদি মনে করে সকালে আমি খুব ভালো করে ব্রাশ করছি, ব্রাশ করা মানে এইটা নয় যে কাপড় কাচছি। টুথপেস্টের কাজ দাঁত পরিষ্কার করা নয়, টুথপেস্টের কাজ হচ্ছে মুখের অম্লত্বটাকে কমানো। তাহলে তুমি যদি আঙুলে করে সামান্য একটু একটা মটর দানার মতন পেস্ট নিয়ে যদি গোটা মুখটাকে ভালো করে পরিষ্কার করো এবং দাঁতের ফাঁকে যে সমস্ত খাবারের কণাগুলো লেগে আছে সেটাকে যদি বার করে নাও রাত্রেবেলা খাবার পর, তাহলে তোমার মুখটা তার যে অ্যাসিডিক নেচারটা ছিল সেটা কমে যাবে, সেটা কেটে যাবে। তার ফলে দাঁতের এনামেলগুলো নষ্ট করবে না। যারা সকালবেলায় উঠে খুব জোরে জোরে দাঁত মাজে, কাপড় কাচার মতন দাঁত মাজে, তারা মনে করে যে আমরা সাবান যেমন কাপড় পরিষ্কার করে সেরকম দাঁত পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি টুথপেস্টের কাজ ওটা নয়। টুথপেস্টের কাজ হচ্ছে মুখের যে অ্যাসিডিটি ভাবটা আছে সেটাকে কমানো, যাতে এনামেলগুলো ঠিক থাকে। তাহলে সেইটা করার সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রেবেলা খাবার পর, কারণ তারপরে 7-8 ঘন্টা ধরে ওই অ্যাসিডগুলো আমাদের দাঁতের যে এনামেল আছে তার সঙ্গে বিক্রিয়া করে।
বুঝতে পারছো? তাই জন্য রাতের বেলায় বেশ ব্রাশ করা সব থেকে ভালো। সকালে করলে করলে, না করলে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু রাত্রের বেলায় ব্রাশ করা উচিত। আর পিএইচ এর গুরুত্ব কোথায় একটু বুঝি। পিএইচ এর গুরুত্ব হচ্ছে চাষ করতে গেলে। চাষ করতে কি হয়, এখন চাষে কি দেয়, এখন নয় বরাবরই চাষের মধ্যে সার দেয়। সারের মধ্যে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম সালফেট জাতীয় সার থাকে। সালফেট জাতীয় সার যখন মাটিতে পড়ে তখন অ্যাসিড তৈরি করে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তার ফলে জমির যে অম্লত্ব, সেই অম্লত্বটা বেড়ে যায়। জমির অম্লত্ব বেড়ে গেলে সে যত লবণ আছে সেই লবণগুলোকে অ্যাবজর্ব করে নেয়। লবণগুলো অ্যাবজর্ব করলে এই উদ্ভিদের যে বৃদ্ধি সেটা কমে যায়। আবার কোনো কারণে যদি এরকম হয় যে অম্লত্ব যদি কমে যায়, মাটির অম্লত্ব কমে গেলে সেই মাটি আবার তোমার কোনো মেটাল অ্যাবজর্ব করতে পারে না, তাহলে সেটাও গাছের পক্ষে খারাপ। একইভাবে যদি মাটির পিএইচ 5.5 এর থেকে নিচে চলে যায়, তাহলে সেই মাটিতে ভালো চাষ হয় না। তাহলে সেক্ষেত্রেও আমাদের দরকার কি, মাটির অম্লত্বটাকে ঠিকঠাক রাখা। এছাড়া অ্যাসিড বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড পড়ে। সেই অ্যাসিডও কিন্তু মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়, মাটির উর্বরতাটাকে কমিয়ে দেয়। তখন তাই কি করা হয়, মাঝে মাঝে চাষের মধ্যে চুন ছড়ানো হয়। চুন ক্যালসিয়াম অক্সাইড ছড়ানো হয়। চুন ছড়ালে কি হয়, অম্লত্বটা কমে যায়। চুন হচ্ছে ক্ষার, ওর অম্লত্ব কমে যায়। ঠিক একইভাবে যদি এই মাছের চাষ, যেখানে মাছের চাষ করা হয়, ঠিক আছে ছবি নেই বলি, মাছের চাষ যেখানে করা হয় অর্থাৎ পুকুর, সেখানে বৃষ্টির জল পড়ে তারা অম্লত্ব বাড়িয়ে দেয়। বিভিন্ন কারণে অম্লত্ব বেড়ে যায়। যখনই অম্লত্ব পুকুরের ক্ষেত্রে 4.5 এর থেকে কমে যায় বা 9.5 এর থেকে বেড়ে যায়, তখন কিন্তু সেই জমি, সেই তোমার পুকুরে আর মাছ, জলজ প্রাণীরা কিন্তু ঠিকঠাক বেঁচে থাকতে পারবে না। তাই দেখবে মাঝে মাঝে পুকুরের মধ্যে খাড় দেওয়া হয়। খাড় মানে কি, চুন দেওয়া হয়, যাতে করে তারা অম্লত্বটা আবার আগের পর্যায়ে চলে আসে। ঠিক আছে, তো আশা করি তোমরা পিএইচ এর গুরুত্বটা বুঝতে পেরেছো আমাদের জীবনে এবং আমাদের দৈনন্দিন জীবনে বা আশেপাশে যে সমস্ত জিনিসগুলো ঘটছে তার মধ্যে। নাইনে এই ছোট্ট করে একটা টপিক আছে, কিন্তু ছেলেরা মুখস্থ করে, এইটা খুব খারাপ লাগে। তাই যদি বোঝে জিনিসটা, তাহলে অনেকেই অন্তত পক্ষে সকালবেলা ছেড়ে দিয়ে রাত্রেবেলায় ব্রাশ করবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।